দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। আজ দুপুর 2টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে কারা কারা থাকছেন সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। ইতিহাস সৃষ্টি করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজ গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেছেন, নবগঠিত সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের মতে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন এবং স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানকে সচল করাই নতুন সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। মাত্র ৩৬ দিনের আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন ৫ বারের প্রধানমন্ত্রী ও টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। চাকরিতে বৈষম্যের অভিযোগে গণ অভ্যুত্থান হলেও দেশে নিত্যপণ্যের ব্যাপক মূল্যস্ফীতি, সুশাসনের অভাব, দুর্নীতি, অর্থ পাচার সহ রয়েছে নানামুখী সংকট। আওয়ামী সরকারের পদত্যাগের পর পেরিয়ে গেছে প্রায় ৪ দিন। নতুন সরকার গঠনের আগের এই সময়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পুলিশ সদস্যরা মাঠে না থাকার সুযোগে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এখন চলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া। এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই সরকারের প্রথম কাজ হবে বলছেন আইনজীবী মঞ্জিল মোরশেদ। কিছু গ্রুপ বিভিন্ন জায়গায় গিয়ে সেই বাড়িতে আক্রমণ করছেন, লুটপাট করছেন। আপনার এইগুলো কিন্তু সাধারণ রাজনৈতিকও না, অনেক জায়গায় আমরা পাচ্ছি সেটা রাজনৈতিক না, সেই জায়গায় ব্যক্তিগত আক্রোশ বা আপনার স্বাভাবিক ডাকাতি, লুট এগুলো হচ্ছে। প্রথম চ্যালেঞ্জ হলো দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসা, জনগণের মধ্যে একটা আপনার বিশ্বাস তৈরি করা। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলছেন, নাগরিক সেবা ব্যবস্থা ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। অনেকে ভয় পেয়েছেন, ভয় পেয়ে আসছেন না, অনেকে পালিয়েও গেছেন। তাহলে এইরকম একটা অবস্থায় সরকারি অফিসগুলোকে আবার নতুনভাবে কাজ শুরু করানোটা একটা বিরাট চ্যালেঞ্জ। এটা প্রথম সচিবালয়, তারপরে হবে মাঠ প্রশাসন, বিভাগীয় কমিশনার অফিস থেকে, ডেপুটি কমিশনার অফিস থেকে, ইউএনও অফিস থেকে নিচের দিকে এগুলোকে সক্রিয় করা। আর আরেকটা কাজ হচ্ছে যে এগুলোকে সক্রিয় করার জন্য সাথে সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, তাদেরকে সক্রিয় করা। কারণ প্রশাসনের সাথে সাথে লোকালি কিন্তু এদেরকেও সক্রিয় করতে হবে, লোকাল লেভেলে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের প্রভাব কাটতে শুরু করেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে জনমনে আতঙ্কের ছাপ রয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সড়কে গণপরিবহন সহ যান চলাচল বেড়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা, এতে সড়কে শৃঙ্খলা রয়েছে। গত রোববার বন্ধ হয়ে যাওয়া সারা দেশের সঙ্গে ট্রেন চলাচলের বিষয়ে আইএসপিআর থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে নিজের দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সে সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়, যাতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা।
দর্শক, রাজধানীর কাউরান বাজার এলাকায় রয়েছেন সহকর্মী শাকিলা করিম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। শাকিলা, রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কার্যক্রম কি দেখছেন এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। মার্ফি, শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। আমি এখন এই মুহূর্তে কারণ বাজারে অবস্থান করছি এবং এখানে ট্রাফিকিংয়ের দায়িত্বে কিন্তু আমি বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখছি এবং তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিকিংয়ের দায়িত্বটা সামলাচ্ছেন। এবং সড়কের যে অব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, যে চিরাচরিত নিয়ম অনুযায়ী দেখেছি যে সড়কে যেভাবে অব্যবস্থাপনা ছিল, যানজট, মানুষের ভোগান্তি এবং তাদের এই যে নানা ধরনের অভিযোগ যাত্রীদের, এই সবের ঊর্ধ্বে গিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আসলে সড়কের অব্যবস্থাপনার জন্য তেমন আসলে খুব বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না বা খুব বেশি কষ্ট করার প্রয়োজন পড়ছে না। তারা কিন্তু নিয়ম মেনে প্রত্যেকটা যানবাহনকে কিন্তু রাস্তাঘাটে চলাচলের নির্দেশনা দিচ্ছেন এবং নিয়ম মেনে সময় অনুযায়ী ঘড়ি ধরে ধরে প্রত্যেকটা সিগন্যাল তারা ছাড়ছেন, যার ফলে যানবাহন যতই বাড়ুক না কেন সেই অনুযায়ী কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে না। প্রত্যেকটা মানুষ কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সড়কে চলাচল করতে পারছে, প্রত্যেকটা যানবাহন কিন্তু সুশৃঙ্খলভাবে সড়কে যাতায়াত করছে এবং এই দৃশ্যটাই এমন বাংলাদেশে কিন্তু আসলে আমরা সকলে দেখতে চেয়েছিলাম। শিক্ষার্থীরা কিন্তু যে মন দিয়ে, যে প্রাণ দিয়ে যেভাবে কাজ করছে সেটা কিন্তু আসলে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে উত্তরা থেকে বা মিরপুর থেকে যেসব যাত্রীরা মেট্রো রেলে করে যাতায়াত করতেন বা মেট্রো রেলের উপরে নির্ভরশীল ছিলেন, তাদের জন্য বাসে যাতায়াত করা যদিও একটু কষ্টকর, তবে খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই কিন্তু মেট্রো রেল চালু হয়ে যাওয়ার একটি খবর আমাদের কাছে রয়েছে এবং একই সঙ্গে খুব দ্রুতই কিন্তু সারা দেশের সঙ্গে ট্রেন চলাচলও কিন্তু শুরু হয়ে যাবে। এবং মার্ফি, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে রাষ্ট্র সংস্কারের কাজ, যে নতুন বাংলাদেশের ৪র্থতম দিনে এসেও শিক্ষার্থীদের আজও কিন্তু নানা ধরনের কর্মসূচি রয়েছে। আমাদেরকে তারা জানাচ্ছিলেন যে সড়কের বিভিন্ন জায়গায় দেয়ালে বা বিভিন্ন পিলারে যে ধরনের গ্রাফিতি ছিল, যে ধরনের পেইন্টিং ছিল, সেগুলো কিন্তু তারা মুছে দিয়ে আজকে কিন্তু দিনভর সেগুলোর উপরে রং করে তারা আবার নতুন করে সুন্দর করে দেয়ালগুলোকে কিন্তু আবার পরিচ্ছন্ন করে ফেলবেন এবং এই ট্রাফিকিং ব্যবস্থার পাশাপাশি ময়লা আবর্জনা নিজেরা পরিষ্কার করছেন এবং সাধারণ মানুষকেও কিন্তু বলছেন যে ময়লা আবর্জনা যেন যেখানে সেখানে না ফেলে। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, তা একটু জানতে চাইবো আপনাদের আজকের কার্যক্রম সম্পর্কে এবং আপনারা আসলে কেমন বাংলাদেশ দেখতে চান। আমরা যেখানে মানে যারা আছি সবাই প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ পাবলিক ইউনিভার্সিটি, কেউ বা কলেজের স্টুডেন্ট, মানে নির্দিষ্ট কোনো একটা ভার্সিটির স্টুডেন্ট না, সকল স্টুডেন্ট, মানে কেউ বরিশালেরও আছে, বরিশাল বিএম কলেজের আছে, এরকম আছে। তো আমরা চাই যে মানে পুলিশ এখানে নাই, পুলিশ উঠে গেছে, কোনো ইয়াসারেই কিন্তু তারা দেশের প্রশাসন ছিল কি না, স্বৈরাচার গেছে বা শেখ হাসিনা গেছে, ওনার তত্ত্বাবধানে পুলিশ শাসন করছে দেশ, তখন তাদের দায়িত্ব ছিল, এখন দায়িত্ব নাই দেশের। স্বাধীন হওয়ার পর তাদের দায়িত্ব নাই, তার মানে খারাপ সময়টাতে তারা থাকবে, যে সময় তারা খাইতে পারবে, নিজের মন মতো করতে পারবে। এই তো এখন কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা? আমরা চাই মানে আইন শৃঙ্খলা মতো হোক, সবার জন্য সমান থাকুক, মানে একটা পরিপূর্ণ সুস্থ বাংলাদেশ চাই। আর যেমন বাসের যে নিয়ম শৃঙ্খলাটা, ওটা যেন আবার ফিরে আসে। ওটা যেমন বাস মালিকরা মানে যে কোনো জায়গায় স্ট্যান্ড করা, নির্দিষ্ট একটা স্ট্যান্ডে দাঁড়ায় না, যে কোনো জায়গায় যাত্রী যে কোনো জায়গায় নামানো, ওইটা এখন হইতেছে না, ওটা আমরা হইতে দিব না। আমরা যে আপনি যেমনটি শুনছিলেন মার্ফি, শিক্ষার্থীরা কিন্তু একটি নতুন বাংলাদেশ চায়, যে বাংলাদেশে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো অনাচার, একটি সুন্দর স্বাধীন বাংলাদেশে সবাইকে নিয়ে খুব ভালোভাবে বাঁচতে চায়। তো মার্ফি, এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের সড়কে ব্যবস্থাপনা ফেরানোর সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। এদিকে বিভিন্ন জেলায় সড়কে শৃঙ্খলা রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা। এতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া স্বাভাবিকভাবেই সড়কে যানবাহন চলাচল করছে। বরিশালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর সদর রোড, গির্জা মহল্লা, আমতলার মোড়, পোর্ট রোড, রূপাতলী, নবগ্রাম রোড থেকে শুরু করে নাগরিক গুরুত্বপূর্ণ ও ব্যস্তময় এলাকাগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। লাঠি হাতে করেন ট্রাফিক ব্যবস্থাপনার কাজও। এদিকে সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার করেন একদল শিক্ষার্থী। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। চট্টগ্রামেও ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীর উপস্থিতি কম, চলছে আদালতের কার্যক্রম। চট্টগ্রাম মোড়ে মোড়ে সেনাবাহিনী রয়েছে, একই চিত্র কুমিল্লাতেও।
দর্শক, এবার বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল সড়কে কি পরিস্থিতি দেখছেন, নিরাপত্তা নিয়ে মানুষ কি বলছেন জানাবেন। মার্ফি, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ এমনটাই দেখছি আমরা বরিশালে। শিক্ষা প্রতিষ্ঠান আসলে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষার্থীরা যাবেন সে ভাবনাটি এখন শিক্ষার্থীদের মধ্যে নেই। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা আগে বাংলাদেশটাকে গড়ার পরেই না হয় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা একটু দিনের সচিত্র প্রতিবেদনটি একটু বলে রাখি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি বরিশালের শুধু গুরুত্বপূর্ণ মোড়ে মোড়েই নয়, যে যেখানে স্কুল কলেজ রয়েছে কিংবা বরিশালের যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বরিশালের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শক্ত অবস্থানে নিয়েছেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ট্রাফিক সিগন্যাল মানানোর জন্য প্রচুর পরিমাণে সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং প্রচুর পরিমাণে শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ একজনের কাছ থেকে যদি কেউ অন্যায় করে, অর্থাৎ হেলমেট না পরে কিংবা সড়কে আঁকাবাঁকা গাড়ি চালিয়ে যায়, পরবর্তী জনে ঠিক আবার তাকে ধরে ফেলে এবং তাদের কিন্তু শাস্তির আওতায় আসতে হয়। যদি কেউ হেলমেট না পরে যায় তার কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে করে রাখতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে বরিশালে যারা সুশীল সমাজ রয়েছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন এবং শিক্ষার্থী কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে সড়কে তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। এবং এর মধ্যেই আশ্চর্যজনক যে বিষয়টি সেটি হচ্ছে যে যেই কাজগুলো সাধারণত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা করতো সেটি কিন্তু এখন বরিশালের কোমলমতি শিক্ষার্থীরা করছে। অর্থাৎ সেই একদম ময়লা আবর্জনা যা রয়েছে সেগুলো কিন্তু সেই শিক্ষার্থীরা হাতে গ্লাভস পরে, মাস্ক পরে তারা কিন্তু সেগুলো টুকিয়ে সেগুলো তারা ডাস্টবিনে ফেলছে। তো এমন একটি অবস্থা এবং এমন একটি পরিবেশ দেখে গোটা বরিশালবাসী কিন্তু হতবাক যে যেই পরিবেশটা তৈরি করতে পারেনি গত প্রশাসন এবং প্রশাসক যারা রয়েছে সেটি কিন্তু এখন শিক্ষার্থীরা করে দেখিয়েছে। অর্থাৎ গোটা বরিশাল একটি আধুনিকতার ছোঁয়ায় তারা লাগিয়ে দিয়েছে। আমি ইতিমধ্যে কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটনের যিনি দক্ষিণ বিভাগের এডিসি রয়েছে জনাব ফজলু হক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ প্রশাসনে কিন্তু আজ থেকে হয়তোবা তারা কাজে নামবেন। ইতিমধ্যেই বরিশাল মেট্রোপলিটনের যে থানাগুলো রয়েছে সেগুলোর যে কাজগুলো তাদের অপেক্ষমান ছিল সেই কাজগুলো তারা অফিসিয়াল কাজ ছেড়ে হয়তোবা তারা আজকে আইজিপির নির্দেশ ক্রমে তারাও সড়কে অবস্থান নেবেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা কাজ করবেন। পাশাপাশি ট্রাফিক বিভাগ সম্পর্কে আমার সাথে কথা হয়েছে, তারাও বলেছেন যে হয়তোবা আজকেই তারা ট্রাফিক বিভাগের পুলিশ যারা রয়েছেন, ট্রাফিক পুলিশ, তারা হয়তোবা সড়কে অবস্থান নেবেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারাও ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করবেন। তো এর মধ্যেই যে তথ্যটি বলে রাখি সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও তারা প্রথমে আসলে এই রাষ্ট্রের যেই ক্ষতিগুলো হয়েছে বা যেগুলো বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং সড়কে যেই বিশৃঙ্খলা আইন না মানার বিষয়টি সেগুলো আগে সুষ্ঠু সমাধান করে তারপরে তারা ক্লাসে ফিরবেন। তবে একটি বিষয় থেকেই যায় সেটি হচ্ছে যে কে বা কারা বা কিছু লোকজন যারা এই সড়কের বিভিন্ন স্থাপনা ধ্বংসযজ্ঞ করেছে তাদের প্রতি নিন্দা প্রকাশ করছেন। বিএনপির বরিশালের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারাও এবং যারা শিক্ষার্থী রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারাও এবং সাধারণ শিক্ষার্থীরা মাঠে কাজ করছেন, তারাও বলছেন যে এক ধরনের উচ্ছৃঙ্খল ব্যক্তিরা এই যে বরিশাল নয় সারা বাংলাদেশের যেই সম্পদগুলো ধ্বংসযজ্ঞে পরিণত করেছে তাদের প্রতি নিন্দা জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন মাঠে নামবেন তাদের খুব দ্রুত সময়ের মধ্যেই হস্তক্ষেপ কামনা করছেন। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর সহিংস পরিস্থিতিতে হামলার শিকার হয়েছে সারা দেশে পুলিশের বেশিরভাগ স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ঢাকার থানা ও পুলিশ বক্স। হতাহতের ঘটনাও ঘটে। এই অবস্থায় নিরাপত্তার শঙ্কায় রাজধানীর থানাগুলো ছেড়ে চলে গেছেন পুলিশ সদস্যরা। আর এই সুযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা। মাহিন আরাফাতকে সাথে নিয়ে ইকবাল অনিকের রিপোর্ট। গেল 5 আগস্টের পর রাজধানীসহ দেশের সব থানাই এখন পুলিশ শূন্য। এর সুযোগে একটি চক্র নেমে পড়েছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে। প্রতিদিন রাত হলেই রাজধানীর পাড়া মহল্লায় দেখা দেয় ডাকাত আতঙ্ক। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সবাই সচেতনও করছে মানুষকে। অনেকেই আবার সাহায্যও চাচ্ছেন। রাত নামলেই ভয়ঙ্কর হয়ে ওঠে মোহাম্মদপুর, বছিলা সহ রাজধানীর অনেক এলাকার পরিবেশ। ত্রাসের রাজত্ব সৃষ্টি হয় বিভিন্ন আবাসিক এলাকায়। দেশ জুড়ে চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বেপরোয়া নৈরাজ্য চালাচ্ছে দুর্বৃত্তরা। গতরাতে মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী। সহায়তার জন্য এলাকাভিত্তিক হটলাইন নম্বরও দেয়া হয়েছে। পাশাপাশি ডাকাতি বন্ধেও পাহারা বসিয়েছে এলাকাবাসী। রাত জেগে নিজ নিজ এলাকায় পাহারা দিচ্ছেন তারা। বছিলা ডেভেলপার সিটি হাউজিং এ
কিছু দুষ্কৃতিকারী ঢুকেছে। গতকালকে যেহেতু আমরা শুনেছি পার্শ্ববর্তী আমাদের হাউজিং এবং গার্ডেন সিটিতে আজকে শুনেছি ঢুকেছে, আমরা ডেভেলপার সিটির সমস্ত বাসিন্দা আমরা একযোগে নেমে এসেছি তাদেরকে প্রতিহত করার জন্য। দেখেছেন ছোট ছোট ছেলে বিশাল বিশাল রাজধানী এলাকায় প্রবেশ করেছে, তো তাদেরকে আসলে এলাকাবাসী প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। সেই সাথে আর সেনাবাহিনী আমাদেরকে ওনাদের ফোন নাম্বার দিয়ে গেছে এবং বলেছে যে কোনো প্রয়োজনে তাদেরকে যোগাযোগ করতে। ডাকাত সন্দেহে কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। ইকবাল অনিক, RTV, ঢাকা। আজ সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে পুলিশ সদস্যদের যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন আইজিপি। দর্শক, রাজধানীর হাতিরঝিল থানায় রয়েছেন সহকর্মী ইকবাল অনিক। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অনেক পুলিশ সদস্যরা যোগ দিতে শুরু করেছেন কিনা এবং ডাকাতির আতঙ্ক নিয়ে নগরবাসী কি বলছেন জানাবেন। মার্ফি যেমনটি বলছিলেন যে গত 5 আগস্ট হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু হচ্ছে রাজধানীর যে বিভিন্ন থানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জনরোষের মধ্যে পড়ে এবং বিভিন্ন থানায় কিন্তু হামলার ঘটনাও ঘটে এবং পুলিশ সদস্য নিহতও হয়েছেন এবং তারপর থেকে কিন্তু পুলিশ সদস্যরা থানা থেকে পালিয়ে যান এবং তারা কিন্তু কর্মবিরতির মতো কর্মকাণ্ড ঘোষণা করেন। এই মুহূর্তে আমি আছি কিন্তু হাতিরঝিল থানায়। নতুন নবনিযুক্ত যে পুলিশ মহাপরিদর্শক রয়েছেন তিনি কিন্তু যে পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত আমরা হাতিরঝিল থানায় কিন্তু কাউকে যোগদান করতে দেখিনি এবং যেখানে দায়িত্বপ্রাপ্ত যে আনসার সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য থানায় আসেননি। তো যেহেতু এখনো সকাল রয়েছে, যেহেতু বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা অনেক কর্মকর্তা আসবেন, এটাও তারা বলছেন। তার একটি বিষয় যদি বলে রাখি যে এই গেল 3 থেকে 4 দিনের মতো হচ্ছে রাজধানী সহ ঢাকা সারা বাংলাদেশ কিন্তু পুলিশ শূন্য রয়েছে। এক্ষেত্রে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর কিন্তু হচ্ছে ডাকাত আতঙ্ক বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। সেক্ষেত্রে কিন্তু নগরবাসী বলছেন যে যেহেতু সেনাবাহিনী এই ক্ষেত্রে নিয়ে মাঠে রয়েছে কিন্তু যে পুলিশের যে অভাবটা রয়েছে সেটিও কিন্তু এলাকা যারা সাধারণ মানুষ আছে তারা বোধ করছেন যে এখন কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না বাসায়, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে ছিনতাইকারী বা অন্যান্য যে চক্রগুলো আছে যে এই সুযোগটাকে কাজে লাগাতে চেষ্টা করছে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকে যাচ্ছে এবং লুটপাটের মতো ঘটনা ঘটাচ্ছে। যে এই বলছেন যে তারা যাতে দ্রুত আইন শৃঙ্খলার পরিবেশ ফিরে আসে, সাধারণ মানুষ দাবি করছেন এমনটাই। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু গতকালই হচ্ছে ডিএমপিতে যোগদান করেছেন এবং সারা দেশে নিজ কর্মস্থলে ফিরেছেন। যারা এখনো ফেরেননি তারা হয়তোবা আজকে সন্ধ্যার মধ্যে যোগদান করবেন। মার্ফি, এই ছিল আমার কাছে হাতিরঝিল থানা থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। আজ সকালের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বুধবার মধ্যরাতে নিজের ফেসবুকে এক পোস্টে কথা লেখেন তিনি। পোস্টে আসিফ লিখেছেন, বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান। বৃদ্ধ পিতাকে কথা দিয়েছিলেন কোনো মিছিলে যাবেন না, কিন্তু কোটা সংস্কার আন্দোলনে নিজেকে আর আটকে রাখতে পারেননি সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান। আন্দোলন চলাকালে মাটিতে লুটিয়ে পড়া এক সহপাঠীকে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আসিফ। মাহারা সন্তানের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। গেল জুলাই মাস জুড়েই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ছিল দেশ। এ সময় শিক্ষার্থী, পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের শতাধিক ঘটনা ঘটে, হতাহত হয় হাজারো মানুষ। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের একজন সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান। উত্তরার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের এই মেধাবী শিক্ষার্থী বাবাকে কথা দিয়েছিলেন মিছিলে যাবেন না, কিন্তু বাবাকে দেয়া কথা রাখতে পারেননি আসিফ। আন্দোলনে আহত বন্ধুর জন্য পানি নিয়ে সহযোগিতা করতে ছুটে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শোক নেমে আসে পরিবারে। আবার ওই শুনলাম যে পানি খাওয়ার যাইয়ে
ও মারা গেছে। কুয়েত মিত্র হাসপাতাল থেকে ওই আসিফির যে হলো আইডি কার্ড দেখে ওখান থেকে নাম্বার 5 থেকে ওদের এক প্রফেসর আমাদের কাছে যোগাযোগ করে আসিফির মারা গেছে, বা আসিফির আমরা ফোনেও রিং করছি, করে না কেউ। লাস্টে বলে অসুস্থ ভালো আছে এই বলে, তারপরে বললো যে মারা গেছে, তাহলে মারা গেছে তাহলে আমাদের লাশটা দরকার। 18 জুলাই রাতেই মরদেহ পাঠিয়ে দেওয়া হয় আসিফের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটায়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আসিফ হাসান। অল্প বয়সে মা হারিয়ে বেড়ে ওঠা আসিফের সুনাম ছিল এলাকা জুড়ে। এখনও সে কল্পনায় ভাসে, কারণ তার ব্যবহার আচরণ, সে বাসায় আসলে, ভার্সিটি থেকে বাসায় আসলে ছোট বড় সবার সাথে কথা বলতো। যে দোকানে আসবে না, যদি খাওয়া যদি একটা গরিব মানুষ থাকে তার খাওয়া কিনে দেবে, এরকম ভালো ছিল ওর কাছে একই সময়। ইমরুল কায়েস, RTV। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন দেশটি। সেই সঙ্গে বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারে বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই সরকার সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করবে বলে আশা প্রকাশ করে দেশটি। নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন চীনা পর্যটক এবং 1 জন পাইলট। বার্তা সংস্থা AFP জানিয়েছেন, বুধবার এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে সায়াব্রুবেসির দিকে যাচ্ছিল। জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় বেশ কয়েকটি ট্রাকিং রুটের সূচনা পয়েন্ট বলে পরিচিত। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড্ডয়নের 3 মিনিট পরে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি রাজধানীর উত্তরে নওয়াকোট জেলায় বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে আরেকটি হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল উদ্ধার তৎপরতার জন্য। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।